ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 থার্ড সেমিস্টারে তোমাদের ক্লাস রেগুলার রয়েছে চলছে এবং আমাদের যে লার্ন ফর জ্ঞান যে চ্যানেল রয়েছে তার মাধ্যমে তোমাদের ইংলিশের ক্লাস A to Z কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে। যারা এখনো দেখোনি অবশ্যই পুরো ক্লাসগুলো দেখে নেবে। আজকের আমরা স্ট্রং রুটের যে ফার্স্ট পার্ট প্রোভাইড করেছিলাম এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে যেটা নেওয়া হয়েছে, স্ট্রং রুটসের আজকে সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট বলতে পারো, বলেছিলাম যে দুটো পার্টে কভার করবো যাতে তোমাদের সময়টা কম ওয়েস্ট হয়, যাতে তোমরা অথেন্টিক ক্লাসগুলো পেতে পারো। তো অবশ্যই প্রচুর শেয়ার করো এবং তোমাদের কিন্তু টাফেস্ট বলতে পারো সব থেকে যদি মনে করো কঠিন ক্লাস 12 কোনটা রয়েছে এইটাই কিন্তু তোমাদের কঠিন, এবং কিছু পার্ট বা কিছু ওয়ার্ড তোমাদের কাছে প্রচুর আননোন, তারপরে তোমরা কিন্তু হয়তো সেটা বুঝতে পারবে না। তো সেই কারণে অবশ্যই ক্লাসটা দেখতে হবে এবং দুদের মধ্যে প্রচুর শেয়ার করো, ঠিক আছে? আরও টেক্সট রয়েছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, ইউলিসিস করে দিয়েছি, দেখে নেবে। কবিতা লিঙ্ক দিয়ে দিয়েছি, আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, চলো আমরা যতদূর কভার করেছিলাম আজকে তার পরের থেকে শেষ করে দেবো, ঠিক আছে? একটু টাইম লাগবে, একটু সময় ধরে, যেমনভাবে তোমরা কোচিংয়ে পড়ো বা টিউশনে পড়ো বা যাদের নেই যেমন স্কুলে ক্লাস করো 30 মিনিট বা 25 মিনিট যে ক্লাসগুলো যেমন হয়, 40 মিনিট ক্লাস হয়, অত সময় তোমাদের লাগবে না, 20 থেকে 25 মিনিট, তার মধ্যে আমি চেষ্টা করবো কভার করে দেওয়ার সম্পূর্ণটা অথেন্টিক ইনফরমেশন দিয়ে। ওকে, চলো। সো আমরা ফার্স্ট কভার করেছিলাম প্রথম পার্টে, আমরা তারপরেতে শুরু করছি। দেখো, My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. My father, এখানে এপিজে আব্দুল কালাম উনি বলছেন যে মাই ফাদার আমার বাবা, কুড কনভে, আমার বাবা কি করতেন? কনভে করতেন, বিশ্লেষণ বা ব্যাখ্যা করে দিতেন। কনভে মানে কোনো কিছু ব্যাখ্যা করে দেওয়া, বিশ্লেষণ করে দেওয়া বা কোনো কিছু প্রদান করতেন। কমপ্লেক্স জটিল, স্পিরিচুয়াল আধ্যাত্মিক কনসেপ্ট মানে ধারণা। তাহলে যে সমস্ত জটিল আধ্যাত্মিক যে সমস্ত বিষয়গুলো ছিলেন বা যেসব আধ্যাত্মিক বিষয়গুলো ছিল সেই সমস্ত বিষয়গুলোকে তিনি বিশ্লেষণ করে দিতেন ইন ভেরি সিম্পল, খুবই ভেরি মানে খুব, সিম্পল মানে সহজ, খুব সরল ভাষায়, ডাউন টু আর্থ, একদম পুরো মানে যেটা ঘরালো ভাষা বলি বা একদম পুরো সাদাসিধে ভাষায় যাতে সেটা সকলে বুঝতে পারে সেইরকম ভাষায়, তামিল যে ল্যাঙ্গুয়েজ সকলের কাছে। দেখো, এটা তো অনেকটা উর্দু ভাষায় লেখা হতো, আরবিক ছিল, তারপরে অনেকে বুঝতে পারতো না, তো উনি সেই তামিল ল্যাঙ্গুয়েজে সকলকে সেটা বুঝিয়ে দিতেন খুব সহজে। তাহলে আমার বাবা খুব সহজে জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলো ছিল সেগুলো খুব সহজ সাদাসিধে ভাষায়, তামিল ভাষায় সকলকে বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি আমাকে একদা বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has raised, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. খুব ইম্পর্টেন্ট একটা লাইন এবং তোমাদের বুঝতে হবে, লাইনটা না কিন্তু বুঝতে পারবে না। তো এই কোটের লাইনটা একটু মানে আমি এতটুকু পড়লাম। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিং অ্যান্ড প্রবলেমস, হোয়েন ট্রাভেল কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, অ্যাডভান্সেজ অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। ক্লিয়ার? তাহলে এই যে ব্যাপারটা এখানে আমি প্রতিটা ওয়ার্ড ধরে সুন্দর করে বুঝিয়েছি। দেখো, তাহলে কোনো একটা ব্যক্তি, যদি যে কোনো ব্যক্তির কথা যদি বলা হয়, তাহলে সেই ব্যক্তির কথা বা সেই মানুষটি ইন হিজ ওন টাইম, তার নিজস্ব সময়ে সেই ব্যক্তি, ওনা কিন্তু নিজের কথা বলছেন না, যে কোনো ব্যক্তি হতে পারে, তাহলে ইন হিজ ওন টাইম সেই ব্যক্তি বা সেই মানুষটি তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস তার নিজস্ব জায়গায়, হোয়াট রিয়েলি ইজ এবং সেটি মানে কি অবস্থা, যে অবস্থাটা হোয়াট রিয়েলি ইজ সেই অবস্থাটা কেমন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং স্টেজ মানে পর্যায় বা ধাপ, তাহলে কোন পর্যায়ে বা কোন ধাপে হি হ্যাজ রিচ তিনি পৌঁছেছেন, সেটা গুড অর ব্যাড, সেটা ভালো হোক বা মন্দ হোক, এভরি হিউম্যান বিইং প্রতিটা মানুষের, প্রতিটা হিউম্যান বিইং প্রতিটা মনুষ্য জাতির প্রতিটা মানুষের মানুষ ইজ হয় আই স্পেসিফিক এলিমেন্ট, একটা স্পেসিফিক মানে বিশেষ, এলিমেন্ট মানে উপাদান। কিসের উপাদান? উইথ ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট, হোল মানে সর্বত্র বা সর্ব, ঠিক আছে, অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। ম্যানিফেস্ট বলতে, ম্যানিফেস্ট মানে হচ্ছে যেটা দৃশ্যমান, যেটাকে আমরা দেখতে পাই, দৃশ্যমান ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক শক্তির যে সর্বত্র যে ক্ষমতা রয়েছে তারই একটা বিশেষ উপাদান হয় এই প্রত্যেকটি মানব বা প্রত্যেকটি মানুষ। তাহলে এখানে যদি বলা হয় ইন হিজ ওন টাইম বলতে তার নিজস্ব জীবন দশা বলতে পারি আমরা, তাহলে তার নিজস্ব জীবন দশায়, তার নিজস্ব জায়গায়, তার নিজস্ব সময়ে সে যে পরিস্থিতি থাকুক না কেন এবং সে যে পর্যায়ে পৌঁছে না কেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেই মানুষটি আমাদের যে ঐশ্বরিক যে দৃশ্যমান যে শক্তি রয়েছে সেই শক্তির কিন্তু তার একটা অঙ্গ বা তার একটা অংশ প্রতিটা মানুষ, এবং সেই কিন্তু স্পেসিফিক একটা এলিমেন্ট, তার একটা বিশেষ উপাদান, এটা মানুষ আর কি। সো হোয়াই be afraid of difficulties
সাফারিং অ্যান্ড প্রবলেম। সো তাহলে তুমি যখন একটা এই ঐশ্বরিক শক্তিরই একটা অঙ্গ বা ঐশ্বরিক শক্তি তোমার মধ্যে বিরাজমান, তুমি সেটা অনুভব করতে পারো, তাহলে why be afraid of difficulties? তাহলে কেন অ্যাফ্রেড, ভয় পাও, অফ ডিফিকাল্টিস, কঠিন যে পরিস্থিতি আসছে বা দূর অবস্থা আসছে, ডিফিকাল্টি আসছে, সাফারিং, কষ্ট, যন্ত্রণা আসছে, প্রবলেম, সমস্যা, তাহলে এই প্রবলেম সমস্যা হচ্ছে, তাহলে এগুলো কেন কষ্ট? তাহলে কেন তুমি তোমার ভয় পাও? এই দুরবস্থার ভয় কেন পাও? যন্ত্রণার ভয় কেন পাও? সমস্যার ভয় কেন পাও? when trouble come, যখন এই সমস্যাগুলো আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তখন চেষ্টা করবে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তোমার যে সাফারিং, তোমার যে কষ্ট যন্ত্রণা, সেই কষ্ট দুঃখ যন্ত্রণার যে রেলিভেন্স রয়েছে, প্রাসঙ্গিকতা রয়েছে, তার কারণটা ফাইন্ড আউট করবে, কেন সেই হচ্ছে আমার, সে সমস্যাটা কেন হচ্ছে, আমার ভুল কোথায়, সেটা আমাকে খুঁজতে হবে। তাহলেই কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো, পরবর্তীকালে সেই কাজটা করতে গেলে 10 বার ভাববো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি, যখন কোনো মানুষ অ্যাডভার্সিটি, দূর অবস্থার সম্মুখীন হয়, সেই দূর অবস্থা বা সেই খারাপ পরিস্থিতি, ডিফিকাল্ট সিচুয়েশন, তোমায় কি করবে? অলওয়েজ, সর্বদা রিপ্রেজেন্ট করবে, উপস্থাপন করবে তোমার সামনে নিজেকে উপলব্ধি করার জন্য, ইন্ট্রোস্পেকশন করার জন্য, নিজেকে ইন্ট্রোস্পেকশন মানে কি? আত্ম উপলব্ধি, নিজেকে উপলব্ধি করা, নিজেকে বোঝার, কোথায় ভুল করলাম, কোথায় সমস্যা হয়েছে, কেন এটা হলো, সেই কারণ খুঁজতে খুঁজতে তার সলিউশনে চলে আসবে। তাই জন্য বলছি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু। এসব বলার পরে এপিজে আব্দুল কালাম উনি জিজ্ঞাসা করছেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্ক মাই ফাদার। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াই ডোন্ট ইউ সে, কেন ডোন্ট ইউ সে, আপনি এগুলো বলেন না, এই কথাগুলো যেগুলো আমাকে বলছেন, সেই কথাগুলো টু দ্য পিপুল, সেই সমস্ত মানুষজন, হু কাম টু ইউ, যারা আপনার কাছে আসে, ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য, হেল্প সাহায্যের জন্য, অ্যাডভাইস পরামর্শের জন্য। তা যে সমস্ত মানুষগুলো আপনার কাছে পরামর্শ, অ্যাডভাইস নেওয়ার জন্য বা সাহায্য নেওয়ার জন্য আসে, তাহলে এই কথাগুলো যখন আমাকে বলছেন, তাহলে তাদেরকে কেন বলে না? তাদেরকে তো বলতে পারতেন যে সমস্যার সমাধান তোমরা নিজেই, তোমরা কেন সেটা খুঁজে নিতে পারছো না, আমাকে বলছো কেন সেটা তাদেরকে বলেন না? জিজ্ঞাসা করছেন। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইস। তখন এপিজে আব্দুল কালামের বাবা উনি পুটস হিজ হ্যান্ড, ওনার হাতটা রেখেছিলেন মাই শোল্ডার্স, আমার কাঁধে রেখেছিলেন, কাঁধে রেখে লুক স্ট্রেট, আমার চোখের দিকে, লুক স্ট্রেট তাকিয়েছিলেন, ইনটু মাই আইস, আমার চোখের দিকে দৃষ্টি তাকিয়েছিলেন। কিসের জন্য তাকিয়েছিলেন? জাস্ট বোঝো। দেন for quite some time he said nothing, as he was judging my capacity to comprehend his words. And for quite some time, বেশ কয়েকবার, দীর্ঘ সময় আর কি, মানে সম্পূর্ণ, সাম টাইম, বেশ কিছু সময়, সম্পূর্ণভাবে তিনি সেট নাথিং, কোনো কিছু বললেন না। কোয়াইট মানে সম্পূর্ণ, ঠিক আছে? সাম টাইম মানে কিছু সময়, কিছু ফর মানের জন্য, কিছু সময়ের জন্য তিনি কিছুই বললেন না, সেট নাথিং, কিছুই বললেন না, আমার চোখের দিকে তাকিয়েছিলেন। অ্যাজ ইফ, যেন তিনি জাস্ট এটা তিনি বোঝার চেষ্টা করছিলেন, হি ওয়াজ জাজিং মানে বিচার করা, বিশ্লেষণ করা, তিনি যেন বিচার করছিলেন মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতাটাকে বিচার করছিলেন। ক্যাপাসিটি মানে ক্ষমতা, টু কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, বোঝা, হিজ ওয়ার্ডস, তার যে কথাগুলো, ওয়ার্ডস মানে কথা, তার যে কথা, উনি যে উত্তরটা দেবেন, সেই উত্তরগুলো বোঝার মতো আমার ক্ষমতা আছে কিনা, সেইটা, এই ক্যাপাসিটি কতটা আছে সেইটা দেখার জন্য, সেটা বিচার করার জন্য তিনি যেন আমার চোখের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ, কোনো কিছু না বলে, কোনো উত্তর তিনি দেননি। ক্লিয়ার? ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে থাকবে বন্ধুর মধ্যে। দেন হি আনসার ইন আ লো ডিপ ভয়েস। দেন তারপরে হি আনসার, তিনি উত্তর দিলেন, উত্তর দিয়েছিলেন, ইন আ লো, ধীর এবং ডিপ, গম্ভীর স্বর, যেটা বলি আমরা। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। হিজ আনসার, ওনার যে উত্তরটা ছিল, হিজ আনসার ফিল্ড মি, ওনার উত্তরটা আমার মনটাকে, মি মানে আমার মন আর কি, আমাকে তো পরিপূর্ণ করবে না, আমার মনটাকে পরিপূর্ণ, ফিল্ড মানে পরিপূর্ণ করে দিয়েছিল। ওনার যে উত্তর ছিল, সেই উত্তরটা এতটাই মানে তাৎপর্যপূর্ণ ছিল, সেটা আমাকে এতটাই মানে পরিপূর্ণ করেছে হৃদয়টাকে। কিসের দ্বারা? উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। এনার্জি মানে শক্তি, আর এনথুসিয়াজম বলতে উদ্দীপনা, আর স্ট্রেঞ্জ মানে একটা অদ্ভুত একটা উদ্দীপনা, একটা অদ্ভুত একটা শক্তি যেন আমার মধ্যে বিরাজ করছিল, তার দ্বারাই যেন সেটাকে, আমার উত্তরটাকে পরিপূর্ণ করে দিয়েছিল। অর্থাৎ তার উত্তরগুলো একটা অদ্ভুত শক্তি এবং উদ্দীপনার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিল আমার মনকে। ক্লিয়ার?
হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, উনি উত্তর দিচ্ছেন, এবার উত্তরগুলো শোনো কি উত্তর দিয়েছিলেন। হোয়েন এভার, এই কোটের লাইন দিয়ে শুরু হচ্ছে, বইটা সব হাতে রাখবে, বই ছাড়া কিন্তু হবে না, কারণ এখানে বই না হলে তোমার কিছু বুঝতে না, বইটা সামনে রাখো, দেখো, দেখতে যাও। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, যখন কোনো হিউম্যান বিংস, মনুষ্য প্রজাতি তো বিভিন্ন সমস্যায় না পড়লে, কোনো সমস্যায় না পড়লে কখন তারা সাহায্য চায় না, ঠিক আছে, ভালো সময় কেউ কারোর পাশে যায় না। তো দেখো, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ, যখন এই মনুষ্যজাতি ফাইন্ড দেমসেলফ, নিজেকে খুঁজে পায়, অ্যালোন, একাকিত্ব বোধ করে, যখন মানুষ নিজেকে একাকিত্ব বোধ করে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, রিয়াকশন মানে প্রতিক্রিয়া, ন্যাচারাল মানে স্বাভাবিক, স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী তারা কি করে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তখন তারা কোম্পানি মানে সঙ্গ, লুকিং ফর মানে খোঁজা, তখন তারা কি খুঁজতে শুরু করে, তারা তখন সঙ্গ খুঁজতে শুরু করে, যে না আমাদের এমন একটা সঙ্গ, একাকিত্ব দূর করার জন্য তখন সঙ্গ খুঁজতে শুরু করে। তারা মানুষ স্বার্থপর, কিন্তু অর্থাৎ বিপদে না পড়লে কিন্তু কেউ কখনো আগায় না, তো এগিয়ে তখন যাবে যখন সে কোনো বিপদে পড়বে। তো যখন একা থাকে তখন স্বাভাবিকভাবেই সে কি করে, তার সঙ্গ খোঁজার চেষ্টা করে, শুরু করে দেয় সঙ্গ খুঁজতে। হোয়েন এভার, দাগাবে এগুলো কিন্তু, হোয়েন এভার থেকে কোম্পানির মধ্যে দাগিয়ে নেবে। আবার হোয়েন এভার, যখনই দে আর ইন ট্রাভেল, যখনই তারা সমস্যায় পড়বে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, যখনই তারা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়বে, সেই সময় দে লুক ফর, তখন তারা খুঁজবে সামওয়ান, কোনো একজন ব্যক্তিকে, টু হেল্প দেন, টু হেল্প, তাদের সাহায্য করবে, দেন তাদেরকে সাহায্য করার জন্য কোনো ব্যক্তিকে খুঁজবেন, এবং তো দাগিয়ে নেবে। আবার দাগাবে হোয়েন এভার, তিনটে উত্তর কিন্তু খেয়াল রাখবে। হোয়েন এভার দে রিচ ইন ইম্প্যাস, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, আর যখন দে রিচ, এবং এরকম যখন একা থাকলো বা যখন তার সমস্যায় পড়লো, তখন তো তাদের সলিউশন খোঁজার চেষ্টা করছে, এবং ঠিক সেমভাবে যখন তারা রিচ মানে পৌঁছে যাবে, ইম্প্যাচ বলতে এমন একটা পরিস্থিতি যার এগোনোর আর জায়গা নেই, পিছনে আর জায়গা নেই, আমরা বাংলাটা কথা বলি না, দেয়ালে পিঠ থেকে গেছে, আর সেই জায়গা থেকে কোনো রকমভাবে এগোনো বা পিছনের কোনো জায়গা থাকে না, খুব শেষ পর্যায়ে চলে এসছে, ঠিক সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, সেই সময় মানে ইম্প্যাস মানে খুব দুরবস্থা, তাহলে সেই পরিস্থিতি যখন মানুষ পৌঁছয়, দে লুক টু সামন, তখন তারা এমন একজন ব্যক্তিকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, তাদের ওয়ে আউট বলতে ওই যে সমস্যার থেকে সলিউশন খুঁজে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে, এমন একজন ব্যক্তিকে তারা খোঁজে। ক্লিয়ার এই পর্যন্ত আশা করি। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুয়েজ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, তাহলে উনি কি বলছেন লাস্ট, মানে ওভারঅল কি বলছেন, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুয়েজ, রিকারেন্ট বলতে কোনো কিছু ঘটনা যেটা বারবার ঘটে, ঠিক আছে, রিকারেন্ট বারবার ঘটছে। অ্যাঙ্গুইজ বলতে মানসিক যন্ত্রণা, লঙ্গিং আছে, লঙ্গিং হচ্ছে কামনা বাসনা বলতে পারো, বা চাহিদা কোনো কিছু, আর ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে প্রতিটা যে ঘটনা বারবার মানুষের মধ্যে ঘটে, বারবার মানসিক যন্ত্রণা, বারবার তোমার কামনা বাসনা রয়েছে, বারবার তার যে আকাঙ্ক্ষা, সে কি করে, সে ফাইন্ডস, সে খুঁজে নেয় তার ইটস ওন স্পেশাল হেল্পার, অর্থাৎ প্রতিটা সমস্যার জন্য আলাদা আলাদা বিশেষ বিশেষ যে সাহায্যকারী, অর্থাৎ যেখানে গেলে সে সাহায্য পাবে, সেই ব্যক্তিত্বকে তারা খুঁজে নেয়, বা সেই সমস্যার সমাধানকারীকে তারা খুঁজে নেয়, ঠিক আছে। ফর দ্য পিপল who come to me in distress, I am but a go-between in their effort to propitiate domestic forces with prayers and offerings. বলছে for the people, সেই সমস্ত মানুষ, who come to me, আমার কাছে আসতেন, in distress, distress বলতে দুরবস্থায় বা অসহায় পরিস্থিতি, সেই অবস্থায় যখন তারা আমার কাছে আসতেন, I am but go-between, আমি তখন কি হতাম, মিডিয়েটর। এই শব্দটা মনে রাখবে, এমসিকিউ পরীক্ষায় কিন্তু বারংবার দেবে, খেয়াল রাখবে। মিডিয়েটর, তিনি কে ছিলেন, মিডিয়েটর, মধ্যস্থ হিসেবে কাজ করতেন, ঠিক আছে। তিনি কি করতেন, সে মধ্যস্থ থেকে ইন দেয়ার এফোর্ট মানে প্রচেষ্টা, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা টু প্রফিসিয়েট বলতে শান্ত করা, মানে কোনো কিছু দমন করা, কাকে দমন করবে, ডেমনিক ফোর্সেস, ডেমনিক বলতে অশুভ যেগুলো, ফোর্সেস মানে শক্তি, তাহলে তাদের প্রচেষ্টার দ্বারাই উনি ওনাদের মধ্যস্থ অবস্থায় থেকে সেই অশুভ যে শক্তি, প্রত্যেক মানুষের মধ্যে একটা অশুভ চিন্তা ভাবনা থাকে, যাকে সেটা ভালো কাজ করতে তাকে বাধা দেয়, সেই অশুভ শক্তিটাকে ডোমিনেট করতে হবে, সেই অশুভ শক্তিটাকে প্রফিসিয়েট করতেন মধ্যস্থ অবস্থায় থেকে, কিসের মাধ্যমে, উইথ প্রেয়ার অ্যান্ড অফারিং। প্রেয়ার মানে জানো প্রার্থনা, অফারিং বলতে কোনো কিছু অঞ্জলি বা এই সমস্ত মাধ্যমে তিনি সেটাকে দূর করতেন।
এবং তিনি মধ্যস্থ থেকে সেটাকে শান্ত করার, সেই অশুভ শক্তিকে শান্ত করার চেষ্টা করতেন। ক্লিয়ার? তাহলে সেই মধ্যে মানুষ হলে মধ্যস্থ হিসেবে কাজ করতেন। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এবং তিনি ওটা বলছেন, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। কারেক্ট মানে সঠিক, অ্যাপ্রোচ মানে পন্থা বা পথ। তাহলে এই যে পথটা উনি বলছেন, এটা কিন্তু সঠিক যে পথ উনি সেটাও কিন্তু বলছেন না। উনি বলছেন এটা কিন্তু সঠিক কোনো পন্থা নয়। ইট ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ বা দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক পন্থা নয়। অ্যাট অল সর্বোপরি, শুড নেভার বি ফলোড, এবং শুড নেভার কখনোই উচিত নয়, শুড উচিত, নেভার শুড, শুড নেভার মানে কখনোই উচিত নয়, বি ফলোড স্মরণ করা বা অনুসরণ করা এটা কখনোই উচিত নয়। উনি কিন্তু বলছেন, বাট উনি না যদি মিডিয়েটর হিসেবে কাজ করেন সেই সমস্যার সলিউশন কিন্তু তারা পাবেন না। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision of that enables us to seek the enemy of fulfillment within ourselves. খুব সুন্দর সুন্দর লাইন, এবং যেগুলো কিন্তু বেশ কঠিন লাইন, যেগুলো তোমরা কিন্তু হাজার চেষ্টা করলেও ভালোভাবে না বুঝলে কিন্তু পড়তে পারবে না। তো সেই কারণে বলছি, দরকার হয় ভিডিওটা বারবার দেখো। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো। একটা 30 মিনিট বা 15 মিনিটের বা 20 মিনিটের ভিডিওতে আমি সবটা যতটা সম্ভব আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তার মধ্যেও তোমাদের যদি মনে হয় যে স্যার এই জায়গাটা হলে একটু ভালো হতো, তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়ে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমার রিপ্লাই পেয়ে যাবে। ওকে, কি বলছে দেখো, অন মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনের মাস্ট অবশ্যই আন্ডারস্ট্যান্ড বোঝা উচিত, একজনকে অবশ্যই বুঝতে হবে। কি বুঝতে হবে? দ্য ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স বুঝতে হবে, মানে যে পার্থক্য যেটা আছে, ডিফারেন্সের পার্থক্য যেটা রয়েছে। কিসের পার্থক্য? দুটো জিনিস। একটা হচ্ছে ভাগ্যের যে নিষ্ঠুর পরিহাস, এটা একটা, আর একটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে রয়েছে সেই শত্রু, যেটা আমাদেরকে ডমিনেট করে কোনো কিছু কাজ করতে। তাহলে সেই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং সেই সলিউশন নিজেকে ফাইন্ড আউট করতে হবে। তো লাইনটা লাইন টু লাইন মানে বলেছি দেখো। তাহলে অন মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, আলাদা, মানে পার্থক্যটা, বিটুইন মধ্যে, কিসের মধ্যে? দ্য ফিয়ার রিডেন, ফিয়ার রিডেন বলতে যে ভয় ভীতিকর যে পরিস্থিতি আছে, ভয় ভীতিকর ভিশন অফ ডেস্টিনি, ভিশন মানে ধারণা বা দর্শন, অফ ডেস্টিনি ভাগ্যের। তাহলে ভাগ্যের যে ভয় ভীতিকর, যে না মৃত্যুর কাছে সব শেষ, ভাগ্য সব কিছু চালিত করে, ভাগ্য ছাড়া কিছু হয় না, ভাগ্যই আমাদের জীবন চালিত করছে, যা আছে ভাগ্যে দেখা যাবে। এই যে ভাগ্যের যে চিন্তা ভাবনা, এই ভাগ্যের ভয় ভীতিকর যে সমস্ত ধারণা, এই বিষয়টা, এবং আরেকটা হচ্ছে দ্য ভিশন, যে চিন্তা ভাবনাটা বা যে ধারণাটা অ্যানাবেলস আস, আমাদেরকে দেখাবে বা আমাদেরকে মানে সঠিকভাবে নিয়ে যাবে, খুঁজতে সক্ষম করবে। অ্যাকচুয়ালি অ্যানাবেল আস আমাদেরকে সক্ষম করবে টু সিক, খুঁজতে, টু সিক মানে খোঁজা, টু সিক মানে খুঁজতে, এনিমিকে খুঁজতে সাহায্য করবে। অফ ফুলফিলমেন্ট, অন্তরের শত্রু, উইথিন আওয়ার সেলফ, আমাদের মধ্যস্থ যে সমস্ত শত্রুগুলো আছে। নিজের শত্রু মানে কি? নিজের ভয়, নিজের টেনশন, নিজের প্রেশার, নিজের কোনো কিছু করতে গেলে যে পজিটিভিটি দরকার, সেই সমস্তগুলো নেই, নেগেটিভে জর্জরিত, সেটাই নিজের মধ্যে নিজের শত্রু। তাহলে সেই নিজের মধ্যে থাকা, লুকিয়ে থাকা শত্রু এবং ঐশ্বরিক যে বা ভাগ্যের যে ভয়ভীতিকর ধারণা, এই দুটোর পার্থক্য একজনকে অবশ্যই বুঝতে হবে। উনি এগুলো বলছেন। ক্লিয়ার এই পর্যন্ত? তারপরে চলে আসি। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. I remember, আমি স্মরণ করি বা আমি স্মরণ করতে পারি বা আমি মনে করতে পারি, মাই ফাদার স্টার্টিং, আমার বাবা স্টার্টিং শুরু করতেন, হিজ ডে, তার দিন শুরু করতেন অ্যাট 4 AM, 4টের সময়, ভোর 4টে, বাই রিডিং নামাজ, কিভাবে? নামাজ পড়ে, রিডিং বলতে পড়তেন, নামাজ পড়তেন, বিফোর ডন, ডন মিনস ভোর, ভোরের আগে উনি 4টের সময় নামাজ পড়ে ওনার দিন শুরু করতেন। তারপরে আফটার দ্য নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক, তিনি হেঁটে চলে যেতেন, ওয়াক ডাউন টু দ্য স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট 4 মাইল ফ্রম আওয়ার হাউস। এবং তারপরে তিনি কি করতেন? হি ইউজ টু ওয়াক, তিনি হেঁটে চলে যেতেন স্মল কোকোনাট গ্রোভ, আমাদের যে ছোট্ট যে নারকেল যে বাগান ছিল বলতে পারো, সেখানে চলে যেতেন। উই ওন্ট আমাদের নিজস্ব, অ্যাবাউট 4 মাইল, এবং সেটা কত দূরে ছিল? 4 মাইল আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। তাহলে 4টের সময় উঠতেন, 4 মাইল দূরে নামাজ পড়ে দিন শুরু করতেন। এটা কিন্তু খেয়াল রাখবে, সবটা কিন্তু এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, আর গ্রামার যা থাকবে, গ্রামার এমসিকিউ সব শেখাবো। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট টাইট টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, যখন উনি ফিরে আসতেন
অ্যাবাউট আ ডজন, প্রায় 1 ডজন 12টা কোকোনাট নারকেল টাইট বেঁধে আনতেন টুগেদার একসঙ্গে থ্রোন ওভার হিজ শোল্ডার, এবার কাঁধের উপরে ঝুলিয়ে বেঁধে নিয়ে চলে আসতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তিনি ব্রেকফাস্ট কখন করতেন, যখন বাগান থেকে ফিরে আসতেন, ঠিক আছে, তারপরে তিনি তার ব্রেকফাস্টটা সকালের যে খাবার তা খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এবং ওনার যে রুটিনটা, এই রুটিনটা রিমেইন ছিল এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন ওনার বয়স 60-এর যে শেষ দশক বলি আমরা, সেই বছরও পর্যন্ত কিন্তু ওনার সেই রুটিনটা উনি মেনটেন করেছিলেন, লেট 60s। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, থ্রু আউট মাই লাইফ মানে সারাটা জীবন, থ্রু আউট মাই লাইফ মানে সারাটা জীবন। এবার আমি বলি আই হ্যাভ ট্রাই টু এমুলেট, এবার লাইন ক্লিয়ার করে দিলাম, তাহলে আমরা ফার্স্ট লাইনে চলে গেলাম, থ্রু আউট মাই লাইফ, তাহলে সর্বত্র জীবন। আই হ্যাভ ট্রাই টু এমুলেট, এমুলেট মানে অনুকরণ করা বা নকল করা, তাহলে আই হ্যাভ ট্রাই টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার সারাটা জীবন আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছিলাম, কোথায়, ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার যে নিজস্ব জগৎ ছিল, ওনার জগৎ কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির, ওনার যে সায়েন্টিফিক্যাল ওয়ার্ল্ড, অ্যাজ আ সায়েন্টিস্ট যে ওয়ার্ল্ড থাকার কথা, ওনার সেই জগতে উনি ওনার বাবাকে সারাটা জীবন অনুসরণ করার বা অনুকরণ করার চেষ্টা করেছিলেন। I have endeavored to understand the fundamental truth revealed to my father and feel convinced that there exists a divine power that can lift on up from confusion, misery, melancholy and failure and guide on to true bliss. Okay, বলবো লাইন, বোঝো আমি আছি তো। I have endeavor মানে হচ্ছে চেষ্টা করা, তাহলে I have endeavor আমি চেষ্টা করেছি, to understand বুঝতে, আচ্ছা আগেরটাও ঠিক সেম ভাবে প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাও ঠিক হবে, সারাটা জীবন আমি চেষ্টা করেছি আমার বাবাকে অনুকরণ করার জন্য আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে, ঠিক আছে, আমরা হ্যাড ভেবেছিলাম, যাক। আই হ্যাভ এনডিওভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, আমিও চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, কি বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, যে পার্থিব, ফান্ডামেন্টাল মানে পার্থিব যে সত্য, যে সত্যটা রিভেলড আমার কাছে উন্মোচিত হয়েছিল, বা আমার কাছে যেটা মানে বলা হয়েছিল বা আমাকে যেটা বলেছিল, কে বলেছিল, মাই ফাদার, অর্থাৎ আমার বাবার দ্বারা যে পার্থিব সত্যগুলো বলা হয়েছিল বা যিনি যেগুলো আমাকে বলেছিলেন বা যেগুলো আমার কাছে উন্মোচিত হয়েছিল বাবার দ্বারা, সেই সমস্ত পার্থিব সত্যগুলোকে আমি চেষ্টা করেছিলাম বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড, সেটা কি, এবং ফিল কনভিন্সড, এবং অনুভব করে, কনভিন্স নিশ্চিতভাবে অনুভব করেছিলাম, কনভিন্স মানে নিশ্চিত হওয়া, ফিল মানে অনুভব করা, আমি অনুভব করেছিলাম নিশ্চিতভাবে যে দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক্সিস্ট রয়েছে কি, অস্তিত্ব রয়েছে, এক্সিস্ট মানে অস্তিত্ব রাখা, কিসে অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব রয়েছে ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক যে শক্তি, একটা তো অবশ্যই আছে ঐশ্বরিক শক্তি, সেই ঐশ্বরিক শক্তিটাকে আমি বিশ্বাসযোগ্যতা মনের মধ্যে জাগিয়েছিলাম যে একটা ঐশ্বরিক শক্তি আছে, যেটা কিনা দ্যাট ক্যান লিফট অন, যেটা কিনা ক্যান লিফট অন আপ, একজনকে তুলে আনতে পারে, কোথা থেকে তুলে আনতে পারে, তুলে আনতে পারে ফ্রম কনফিউশন, কনফিউশন মানে কোনো কিছু ভ্রান্তি, ভেবাচেকা পরিস্থিতি, সেখান থেকে তুলে আনতে পারে, মেজারি অসহায় পরিস্থিতি তুলে আনতে পারে, মেলানকলি বিষণ্ণতা পরিস্থিতি, বিষণ্ণতাময় পরিস্থিতি সেখান থেকে তুলে আনতে পারে, এবং তুলে এনে অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতার থেকে তুলে আনতে পারে। তাহলে একজন ব্যক্তিকে সেই ডিভাইন পাওয়ার তুলে নিয়ে আসে কনফিউশন থেকে, মেজারি থেকে, মেলানকলি থেকে এবং ফেলিয়ার থেকে। কনফিউশন মানে বললাম ভ্রান্তি, মেজারি মানে অসহায়, বিষণ্ণতা, মেলানকলি, আর ফেলিয়ার মানে ব্যর্থতা, এইসব জায়গাতে তুলে নিয়ে আসে, এবং তুলে নিয়ে আসার পরে কি করে, গাইড অন ট্রু প্লেস, এবং তাদেরকে পথ দেখায়, সঠিক পথে তাদেরকে পরিচালিত করে, গাইড মানে সঠিক পথে কোনো কিছুকে পরিচালিত করা। অ্যান্ড once an individual severs his emotion and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, বলছে যখন once একদা an individual, একজন কোনো ব্যক্তি যখন সেভার ছিন্ন করে দেবে, সেভার মিনস ছিন্ন করবে, কি ছিন্ন করবে, তার যে আবেগ, ইমোশন আর ফিজিক্যাল, অর্থাৎ দৈহিক এবং মনের যে মিলন, সেটাকে যদি সে ছিন্ন করতে পারে, তাহলেই কিন্তু বন্ড মানে বন্ধন, ঠিক আছে, ছিন্ন করতে পারলে হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, সে তাহলে যেতে পারবে কিসে, স্বাধীনতা পেতে পারবে, মনের শান্তি পাবে, হ্যাপিনেস সুখ পাবে, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং শান্তিও পাবে। তাহলে কি পাচ্ছে, স্বাধীনতা, সুখ এবং শান্তি সবটাই পাবে
যদি সে তার যে ইমোশন আর ফিজিক্যাল যে বন্ড সেটাকে যদি সে ছিন্ন করতে পারে। তো এই ছিল তোমাদের রিকোয়েস্টেড টোটাল ক্লাস আমি প্রোভাইড করে দিলাম। তো প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, কারণ আমার চ্যানেল ছোট, সকলের কাছে ক্লাসটা পৌঁছয় না, এবং তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের দাদা মনে করতে পারো, স্যার মনে করতে পারো, যা মনে করতে পারো, ক্লাসটা শেয়ার করো যাতে সকলে থেকে হেল্প পেতে পারে। এবং অন্য অন্য ক্লাস স্টেপ বাই স্টেপ সব আসবে, অত তোমার মানে এক্সাইটেড হয়ে পড়ো না বা অত বেশি উত্তেজিত হো না, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্টেপ বাই স্টেপ আমি সব প্রোভাইড করে দেবো, সবে তো শুরু হয়েছে, সারা বছর যা হেল্প পাবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না। তো অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। আর যদি সমস্ত ক্লাসের পিডিএফ চাও, পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো, প্রস্তুতি চালিয়ে যাও, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এবং লাইক আর কমেন্ট তোমরা কিন্তু কেউ করছো না, লাইকটা এবং কমেন্টটা করো, এটুকু রিকোয়েস্ট। পয়সা তো লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে, অবশ্যই লাইকটা করো এবং কমেন্টটা করে জানাও ক্লাস কেমন লাগছে। ভালো থেকো, বাই।